হামের টিকার সংকট নিয়ে 10 বার সতর্ক ও 5 বার চিঠি দেওয়া হয় ইউনিসেফ। আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে 5 জাহাজ, ব্যয় 1212 কোটি টাকা। গত বছর দীর্ঘ সময় দেশে হামের রুটিন টিকার সংকট ছিল জানিয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে 2024 সাল থেকে এ ব্যাপারে সরকারকে অন্তর্বর্তী সরকার 10 বার সতর্ক করা হয়। পাশাপাশি 5 থেকে 6 বার এ ব্যাপারে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়। কিন্তু পর্যাপ্ত টিকা না আসায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ে। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ কার্যালয়ে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এতে জানানো হয় 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ইউনিসেফের প্রিফাইন্যান্সিং ব্যবস্থার মাধ্যমে 17.8 মিলিয়ন মার্কিন ডলারের টিকা দেশে আনা হয়, যা মোট চাহিদার 1/3। আর বাংলাদেশে বছরে টিকা সংগ্রহে আনুমানিক প্রয়োজন হয় 70 মিলিয়ন মার্কিন ডলার। ইউনিসেফ জানায় টিকার ঘাটতির বিষয়ে 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি 5 থেকে 6 বার আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে যায়। এতে দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় প্রাদুর্ভাবের পরিস্থিতি তৈরি হয়। তবে চলতি বছরের মে মাসে দেশে হামের রুটিন টিকা এসেছে। এখন টিকাদান কার্যক্রম জোরদার, ঝুঁকিপূর্ণ শিশুদের আওতায় আনা এবং আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার ও উন্নয়ন সহযোগীরা। ইউনিসেফ প্রতিনিধি বলেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টিকা কার্যক্রমে বিঘ্ন হওয়া উচিত নয়। সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতেও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। টিকা সংকটের কারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রানা ফ্লাওয়ার্স বলেন, মূল কারণ হল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। আমার মনে হয় না এ ধরনের সিদ্ধান্ত আগে কখনো নেওয়া হয়। তবে বিষয়টি আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাচাই করে নিতে পারেন। তিনি বলেন, এ মুহূর্তে আমার কাছে সুনির্দিষ্ট দিনতারিখ নেই, তবে তদন্তে বিষয়টি নিশ্চিত হবে। এটুকু জানি, আমরা 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5-6টি চিঠি পাঠিয়েছি, যার মধ্যে শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে। আমরা আশা করেছিলাম যিনি নতুন করে দায়িত্ব পাবেন তার ডেস্কে চিঠিটি থাকবে। রানা ফ্লাওয়ার্স আরও বলেন, আমরা তাদের সঙ্গে জরুরি বৈঠক করার জন্য বারবার চাপ দিয়েছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছি। আমি এবং আমার কর্মীরা বলেছি, আমরা চিন্তিত আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশে হামের প্রাদুর্ভাব থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে। এই ঘটনার পর আফটার অ্যাকশন রিভিউ বা পরবর্তী আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খতিয়ে দেখব কেন অনেক বছর ধরে প্রতি বছর প্রায় 5 লাখ শিশু টিকা কর্মসূচি থেকে বাদ পড়ে যাচ্ছে। 5 লাখ সংখ্যাটিকে তিনি মোটা দাগের অনুমান উল্লেখ করে বলেন, স্বাস্থ্যকেন্দ্রে ও প্রাকবিদ্যালয়, প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের মতো জায়গায় শিশুদের একত্রিত করতে আমাদের সক্ষমতা ভবিষ্যতে খতিয়ে দেখতে হবে। এখন কাউকে দোষারোপ করার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, এখন এমনভাবে টিকাদান কাজ করাতে হবে যাতে ভবিষ্যতে দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়। টিকা কেনার প্রক্রিয়া নিয়ে রানা ফ্লাওয়ার্স আরও বলেন, আমরা যা কিনি তার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান সবচেয়ে স্বচ্ছ পদ্ধতি। তবে টিকার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, কারণ এটি অত্যন্ত বিশেষায়িত পণ্য। এখানে শুধু 1 লাখ মানুষের জন্য অ্যান্টিবায়োটিক কিনছেন না, আপনার লক্ষ্য বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছা। সুতরাং নিশ্চিত করতে হবে আপনার কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুমোদিত টিকা আছে। আপনি সস্তা টিকার পেছনে ছুটছেন না, আপনি সেই টিকাই নেবেন যার কার্যকারিতা প্রমাণিত এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ কারণে ইউনিসেফ বহু বছর আগে টিকা সংগ্রহ ও বিনিয়োগের সিদ্ধান্ত নেয় জানিয়ে রানা ফ্লাওয়ার্স বলেন, আমরা বিশ্বের অধিকাংশ দেশের জন্য টিকা সংগ্রহ করি। টিকা প্রস্তুতকারকদের সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক রয়েছে, তাদের মান নিয়মিত পরীক্ষা করা হয়। যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে কিনি, তাই আমরা কম দামে কিনতে পারি। ইউনিসেফ যে দামে টিকা পায় তার চেয়ে কম দামে দরপত্র পাওয়া সম্ভব নয় বলে আমরা তা জানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েকদিন পর একটি মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানের ভেতর থেকে কেউ যদি দেশটির দায়িত্ব নেয় তবে সেটি খুবই ভালো হবে। ট্রাম্প তখন কাকে ইঙ্গিত করেছিলেন তা স্পষ্ট করেননি। তবে যুদ্ধ শুরুর প্রায় 2.5 মাস পর জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিবেচনায় ছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। কর্মকর্তারা টাইমসকে বলেছেন,
পরিকল্পনাটি তৈরি করেছিল ইসরায়েল। কর্মকর্তারা আহমাদিনেজাদের বিষয়ে তথ্য দিলেও একটি বড় প্রশ্নের উত্তর স্পষ্ট করেননি। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে আহমাদিনেজাদ ঘোর মার্কিন বিরোধী ছিলেন। তিনি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়েও তিনি বেশ তৎপর ছিলেন। এমন একজন নেতাকে খোদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ক্ষমতায় বসাতে চাইবে? পরিকল্পনাটি অবাক করা। পরিকল্পনা সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তা ও আহমাদিনেজাদের সহযোগীদের ভাষ্য, যুদ্ধের প্রথম দিনই তেহরানের একটি বাড়িতে হামলা চালানো হয়। আহমাদিনেজাদ ওই বাড়িতে গৃহবন্দী ছিলেন। হামলায় তিনি আহত হন। মূলত গৃহবন্দী দশা থেকে মুক্ত করতেই বাড়িটিতে হামলা চালানো হয়। কিন্তু এতে তিনি এতটাই আহত হন যে শাসন ব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত পরিকল্পনা থেকে মুখ ফিরিয়ে নেন। হামলাটির পর সাবেক এই প্রেসিডেন্টকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থার তথ্য অজানা। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর এই পরিকল্পনা এতটাই অবাক করার মতো বিষয় যে শুধু বিস্ময়কর শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তবে লক্ষণীয় দিক হল, ক্ষমতা ছাড়ার পর আহমাদিনেজাদ বর্তমান শাসকদের অন্যতম সমালোচক হয়ে উঠেছিলেন। এ কারণে কর্তৃপক্ষ তাকে কঠোর নজরদারিতে রাখে। এর মধ্যেও তিনি কিভাবে ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে যুক্ত ও তাতে রাজি হয়েছিলেন সে উত্তর মেলেনি। শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা ও আহমাদিনেজাদের বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল টাইমস। মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে হামলার লক্ষ্য হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস, উৎপাদন কেন্দ্র গুড়িয়ে দেওয়া এবং নৌবাহিনী সহ প্রক্সি গোষ্ঠীকে দুর্বলের কথা উল্লেখ করেছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গেও যোগাযোগ করেছিল টাইমস। তবে সংস্থাটির একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। জেল ভাঙার অভিযান। যুদ্ধের শুরুর দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের দেয়া বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, তারা প্রায় ইরানে একজন বাস্তববাদী নেতার সন্ধান নিয়ে কথা বলেছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইরানের শাসন ব্যবস্থার ভেতরেই এমন কিছু মানুষ আছেন যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আহমাদিনেজাদের বিষয়ে তথ্য দেওয়া মার্কিন কর্মকর্তারা টাইমসকে জানিয়েছেন, ইসরায়েলের বিমান বাহিনী পূর্ব তেহরানের বাড়িটিতে অভিযান চালিয়েছিল। তাদের লক্ষ্য ছিল পাহারার দায়িত্বে থাকা সদস্যদের হত্যা করা। হামলায় গার্ডরা নিহত হলেও আহমাদিনেজাদের বাড়ির তেমন ক্ষতি হয়নি। গত মার্চ মাসে দ্য আটলান্টিক আহমাদিনেজাদের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তার সহযোগীদের বরাত দিয়ে বলা হয়, হামলার পর সাবেক এই প্রেসিডেন্ট সরকারি বন্দিদশা থেকে মুক্ত হন। প্রতিবেদনটিতে ওই ঘটনাকে জেলের তালা ভাঙার অভিযান হিসেবে বর্ণনা করা হয়। আটলান্টিকের প্রতিবেদন প্রকাশের পর এক সহযোগী নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, আহমাদিনেজাদ নিজেও ওই হামলাটিকে মুক্ত করার প্রচেষ্টা মনে করেছিলেন। আমেরিকানদের মনে হয়েছিল, আহমাদিনেজাদ ইরানের নেতৃত্ব দিতে সক্ষম ও যোগ্য ব্যক্তি। রাজনৈতিক, সামাজিক ও সামরিক পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাও তার আছে। সহযোগীটি আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র আহমাদিনেজাদকে ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের মতো একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল। চলতি বছরের শুরুতে নিকোলাস মাদুরোকে বন্দী করার পর রদ্রিগেজ কারাকাসের ক্ষমতায় বসেন। এরপর থেকে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আহমাদিনেজাদের বিদেশ সফর। অনেক ইরানির অভিযোগ আহমাদিনেজাদ পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক ও ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। গত কয়েক বছরে তার বিদেশ সফরের ঘটনা এই জল্পনাকে আরও উস্কে দেয়। 2023 সালে তিনি মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সফর করেন। 2024 ও 2025 সালে হাঙ্গেরিতেও যান। এই দুটি দেশের সঙ্গেই ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। হাঙ্গেরির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত। গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েলের হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে হাঙ্গেরি থেকে ইরানে ফেরেন আহমাদিনেজাদ। কিন্তু ইসরায়েল হামলা করলেও তা নিয়ে তিনি খুব বেশি প্রতিক্রিয়া দেখাননি। যে দেশকে তিনি মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিলেন, সে দেশের চালানো হামলার পরও নির্বতার ঘটনা ইরানের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে বেশ কৌতূহলের জন্ম দিয়েছিল। ট্রাম্পের প্রশংসা। প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর আহমাদিনেজাদ ধীরে ধীরে ধর্মীয় শাসন ব্যবস্থার প্রকাশ্য সমালোচকে পরিণত হন। ধারণা করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। 2019 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ প্রশংসা করেন। ওই সাক্ষাৎকারে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে নানা যুক্তি দেন। আহমাদিনেজাদ বলেছিলেন, ট্রাম্প বেশ কাজের মানুষ। তিনি একজন ব্যবসায়ী হওয়ায় সহজেই লাভক্ষতির হিসাব ও সিদ্ধান্ত নিতে পারেন। তাকে বলতে চাই, আসুন আমরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করে দুই জাতির দীর্ঘমেয়াদী লাভক্ষতির হিসাব করি। বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে 5টি রিভারাইন পেট্রোল ভেসেল আরপিভি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 1212 কোটি টাকা। একই সঙ্গে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি
কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ব্যবস্থা সম্প্রসারণেও নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় কোস্ট গার্ডের জন্য 5টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ ও ক্রয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। রিভারাইন পেট্রোল ভেসেল হচ্ছে নদী ও অভ্যন্তরীণ জলপথে টহল, নজরদারি এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের মাঝারি আকারের জাহাজ। এক ধাপ দুই খাম পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে 3টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথভাবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, কোস্ট গার্ডের রিভারাইন পেট্রোল স্কোয়াড্রনের বর্তমানে ব্যবহৃত 5টি জাহাজ 1970 সালে নির্মিত। ফলে এসব জাহাজের বয়স এখন 54 বছরের বেশি। অথচ এ ধরনের জাহাজের স্বাভাবিক আয়ুষ্কাল 20 থেকে 25 বছর। নতুন জাহাজ সংগ্রহের মাধ্যমে নদী ও উপকূলীয় এলাকায় টহল এবং নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এনটিএমসির কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং সিস্টেম সম্প্রসারণ প্রথম ধাপ প্রকল্পের আওতায় প্রায় 94,90,51,137 টাকার ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী অতিসংবেদনশীল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে 9টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে 3টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয় এবং 2টি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় উচ্চক্ষমতাসম্পন্ন 3টি পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল যন্ত্র, 2টি বহুমুখী হাইব্রিড প্যাকেট নিয়ন্ত্রণ যন্ত্র, 3টি সুইচ ব্যবস্থাপনা কার্ড এবং 6টি তথ্যকেন্দ্রের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম কেনা হবে।